আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান জুড়ে বিক্ষোভের আগুন, দেশটির ৩১ প্রদেশের সবকটিতে ছড়িয়ে পড়েছে আন্দোলন। এদিকে ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভি। জানাবো ইরানের সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, যৌথ মহড়ায় চীন, রাশিয়া, ইরানের যুদ্ধজাহাজ। সবশেষ জানাবো কেন বাংলাদেশে JF-17 যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান। আল জাজিরার এক্সপ্লেনার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরান জুড়ে বিক্ষোভের আগুন। ইরান জুড়ে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত মাসে তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যে দেশটির ৩১ প্রদেশের সবকটিতে ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভকারী সহিংস হয়ে ওঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। টাইমস ম্যাগাজিন শুক্রবার ৯ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এর সঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরান সহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন। ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এই চিকিৎসক। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন। সূত্র টাইমস ম্যাগাজিন। ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির। ইরানের প্রয়াত সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। সংবাদ মাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনে বসবাসকারী রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি কী ধরনের হস্তক্ষেপ চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পাহলভি লেখেন, আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং সংখ্যার জোরে নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছি। গতরাতে তারা সেটাই করেছেন। তিনি আরও লেখেন, এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনার হুমকি তাদের সন্ত্রাসীদেরও কিছুটা দমিয়ে রেখেছে, কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। ১ ঘন্টার মধ্যেই মানুষ আবার রাস্তায় নামবে। আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি। ইরান জুড়ে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত মাসে তেহরানে শুরু হওয়া এ বিক্ষোভ ইতিমধ্যে দেশটির ৩১ প্রদেশের সব কটিতে ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। সূত্র গালফ নিউজ। এবার ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, দেশটি বর্তমানে বড় বিপদে রয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি হোয়াইট হাউস থেকে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের উপর ইরানি কর্তৃপক্ষ গুলি চালালে যুক্তরাষ্ট্রও বসে থাকবে না এবং প্রয়োজনে সরাসরি সামরিক হামলার নির্দেশ দেওয়া হতে পারে। ইরানের বিভিন্ন শহর বর্তমানে বিক্ষোভকারীদের দখলে চলে যাচ্ছে
এমন ভিডিও ফুটেজ সামনে আসার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, তোমরা কর্তৃপক্ষ গুলি না চালালেই ভালো করবে, কারণ তোমরা গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব। ইরানে গত প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত 62 জন নিহত হয়েছেন বলে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA তথ্য দিয়েছে। নিহতদের মধ্যে 48 জন বিক্ষোভকারী এবং 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তেহরানের অনেক নাগরিক পুলিশের কাছ থেকে বার্তা পেয়েছেন যেন তারা সহিংসতা কবলিত এলাকাগুলো এড়িয়ে চলেন। অর্ধসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ দমনে পুলিশ এখন অত্যন্ত কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় এবং কোনো না কোনোভাবে দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। শনিবার 10 জানুয়ারি রুশ সংবাদ সংস্থা তাস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কত খরচ হতে পারে। জবাবে তিনি বলেন, আমি এখন গ্রিনল্যান্ডের জন্য টাকা নিয়ে কথা বলছি না, হয়তো পরে সে প্রসঙ্গ আসতে পারে, কিন্তু এখন আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি। তারা এটা পছন্দ করুক বা না করুক, কারণ আমরা না করলে রাশিয়া বা চীন সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, আর আমরা চাই না রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী হোক। তিনি আরও বলেন, আমি বিষয়টি সহজ উপায়ে মিটমাট করতে চাই, কিন্তু সহজ উপায়ে না হলে কঠিন উপায়ও করতে হবে। কেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিজের অংশ করতে চায় এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কারণ যখন আমরা মালিক হব তখন আমরা রক্ষা করব। লিজ নেওয়া জায়গাকে সেইভাবে রক্ষা করা যায় না, মালিক হতে হয়। এর আগেও একাধিকবার ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। 2025 সালের মে মাসের শুরুতে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি বাস্তবায়নে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স গত বছরের মার্চের শেষ দিকে বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে গ্রিনল্যান্ড স্বাধীনতা অর্জন করবে এবং পরে শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে। ভ্যান্স বলেন, সেক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন হবে না। তবে 6 জানুয়ারি রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, অবশ্যই কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের কাছে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প সব সময় থাকে। এরপর 7 জানুয়ারি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার সম্ভাবনা নিয়ে তার সহযোগীদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছেন। উল্লেখ্য, গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 1951 সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ন্যাটোর আওতায় গ্রিনল্যান্ড প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডের ওপর কোনো আগ্রাসন হলে দ্বীপটির রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। সূত্র তাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, যৌথ মহড়ায় চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। একটি সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়ায় অংশ নিতে একযোগ হয়েছে মিত্র দেশগুলো। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেল ট্যাঙ্কার জব্দকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহড়া শুরু হবে। মহড়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড রক্ষার জন্যই এই যৌথ অভিযান। এই মহড়ায় ব্রিক্স জোটের অন্যান্য দেশ যেমন ব্রাজিল, ভারত বা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মহড়ায় অংশগ্রহণকারী সব দেশের তালিকা এখনও নিশ্চিত করা যায়নি। এই নৌমহড়াটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। এছাড়া ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একাধিক তেল ট্যাঙ্কার জব্দ
জব্দ করেছে, যার মধ্যে উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী জাহাজও রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। ফলে তেল বাণিজ্য নিয়ে বেশ বিপাকে পড়েছে রাশিয়া ও তার মিত্রদেশগুলো। এরই ধারাবাহিকতায় মস্কো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এদিকে এই যৌথ নৌমহড়ার ফলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক আরও চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকাকে আগেও একাধিক ইস্যুতে প্রকাশ্যে সমালোচনার লক্ষ্যবস্তু করেছে। কেন বাংলাদেশে JF-17 যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান? আল জাজিরার এক্সপ্লেনার। নতুন বছরের শুরুতেই পাকিস্তান ও বাংলাদেশের সামরিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সামনে এসেছে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর সিদ্ধু ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর পাকিস্তানি সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে বাংলাদেশকে তাদের নিজস্ব উৎপাদিত JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির একটি চুক্তি দ্রুত বাস্তবায়িত হতে পারে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতার প্রশংসা করেন এবং বাংলাদেশের পুরনো বিমানবহর আধুনিকীকরণে সহায়তা চান। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থার উন্নয়ন এবং আকাশ নজরদারি সক্ষমতা বাড়ানোর বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি। ওই বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান দ্রুত সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহে সম্মত হয়েছে। পাশাপাশি JF-17 যুদ্ধবিমান ক্রয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সুপার মুশাক একটি হালকা প্রশিক্ষণ বিমান যা 2 থেকে 3 আসনের এবং 1 ইঞ্জিন চালিত। এটি মূলত পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত হয়। পাকিস্তান ছাড়াও আজারবাইজান, তুরস্ক, ইরান, ইরাক সহ অন্তত 10টির বেশি দেশ বর্তমানে এই বিমান ব্যবহার করছে। বাংলাদেশের সঙ্গে এই আলোচনার একদিন পরই রয়টার্স জানায়, পাকিস্তান ও সৌদি আরব প্রায় $200 কোটি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর থেকেই সামরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। এর আগেও গত বছরের ডিসেম্বরে খবর আসে যে পাকিস্তান লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় $400 কোটি একটি সামরিক চুক্তি করেছে, যেখানে 1 ডজনের বেশি JF-17 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এসব চুক্তির বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করেনি এবং বাংলাদেশও কেবল আগ্রহ প্রকাশ করেছে, কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। বিশ্লেষকদের মতে 2025 সালের সামরিক ঘটনাপ্রবাহ JF-17 যুদ্ধবিমানের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়িয়েছে। তুলনামূলকভাবে কম দাম, আনুমানিক $2,50,00,000 থেকে $3 কোটি হওয়ায় উন্নয়নশীল দেশগুলির কাছে এটি একটি বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠেছে। ইতোমধ্যে নাইজেরিয়া, মিয়ানমার ও আজারবাইজান এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে।